Hello guys, today we are going to read and try to understand the poem The Echoing Green by William Blake. The Echoing Green, composed by William Blake. William Blake was one of the greatest English poets. You will certainly know about him when you will read in the higher classes. তোমরা যখন উচ্চ ক্লাসে পড়বে ব্লেক সম্বন্ধে বেশি বেশি জানবে। আমরা সরাসরি কবিতাটা বোঝার চেষ্টা করি। The sun does arise and make happy the skies. The merry bells ring to welcome the spring. I read once again the first 4 lines. The sun does arise and make happy the skies. The merry bells ring to welcome the spring. The sun does arise মানে the sun arises সূর্য ওঠে and make happy the skies means make the skies happy অর্থাৎ আকাশকে খুশি করে। এখানে arise এবং skies এই দুটো ওয়ার্ডকে রাইম করার জন্য সেন্টেন্সটা এভাবে বলা হয়েছে, না হলে নরমালি আমরা লিখি make the skies happy। তাহলে কি মানে দাঁড়ালো যে when the sun rises in the morning the skies become happy, or we can say the sunrise makes the skies happy। এখানে happy skies মানে হচ্ছে the sky is clear and beautiful, আকাশটা পরিষ্কার এবং সুন্দর। সকালবেলা যখন সূর্য উঠছে আকাশ খুব সুন্দর এবং পরিষ্কার। তো এই 2 লাইন থেকে যে কোয়েশ্চেনটা হতে পারে হোয়াট মেক্স দ্য স্কাইস হ্যাপি, আনসার হবে দ্য সানরাইজ মেক্স দ্য স্কাইস হ্যাপি। নেক্সট লাইন দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং। মেরি, লুক এট দ্য ওয়ার্ড মেরি। মেরি মিনস হ্যাপি, মেরি মানে সুখী, হ্যাপি। তো দ্য মেরি বেলস মানে বেলস গুলো হ্যাপি ছিল। বেলস বলতে এখানে চার্চের বেল হতে পারে। দ্য মেরি বেলস রিং তাহলে খুশি ঘন্টাগুলো বাজছে। কেন বাজছে? টু ওয়েলকাম দ্য স্প্রিং, বসন্তকে স্বাগত জানানোর জন্য। তোমরা জানো স্প্রিং ইজ দ্য নেম অফ এ সিজন, একটা ঋতুর নাম। তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে হোয়াই ডু দ্য বেলস রিং, কেন বেলগুলো বাজছে, ঘন্টাগুলো বাজছে। সহজ আনসার দ্য বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং। তাহলে এখানে একটা বসন্তকালের সুন্দর সকালের কথা বলা হয়েছে, যে সূর্য উঠেছে, আকাশ খুব সুন্দর পরিষ্কার এবং গির্জার ঘন্টাগুলো বাজছে যেন তারা বসন্তকে স্বাগত জানাচ্ছে। পরের লাইনে আসো। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ দ্য বার্ডস অফ দ্য বুশ sing louder around to the bells cheerful sound. The skylark and thrush এই দুটো নেমস অফ বার্ডস তোমরা জানো, স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ। দ্য বার্ডস অফ দ্য বুশ, তাহলে এখানে দুটো পাখির নাম বলা হলো স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ। এর সাথে বার্ডস অফ দ্য বুশ মানে আরো ঝোপঝাড়ে যে পাখিগুলো থাকে এরা সবাই মিলে টুগেদার একসাথে সিং লাউডার অ্যারাউন্ড, আরো জোরে গান করছে। লাউডার তোমরা জানো লাউডের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লাউডার। তাহলে দ্য স্কাইলার্ক অ্যান্ড দ্য থ্রাশ অ্যান্ড দ্য বার্ডস অফ দ্য বুশ সিং লাউডার অ্যারাউন্ড, আরো জোরে জোরে গাইছে। কার থেকে লাউডার? লাউডার তোমরা জানো কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ করা হয় কম্পেয়ার করার জন্য। লাউডার অ্যারাউন্ড টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড, অর্থাৎ ঘন্টাগুলোর যে আনন্দ ধ্বনি, চিয়ারফুল সাউন্ড মানে আনন্দ ধ্বনি, জয়ফুল সাউন্ড, তার থেকে আরো জোরে গান করছে কে? স্কাইলার্ক, থ্রাশ এবং ঝোপঝাড়ের অন্যান্য পাখিরা। তাহলে এই 4টা লাইনের মিনিংটা যদি আমরা একটা সেন্টেন্সে বলি, কি বলতে হবে? দ্য স্কাইলার্ক, থ্রাশ অ্যান্ড দ্য আদার বার্ডস অফ দ্য বুশ সিং লাউডার than the cheerful sound of the bells. আবার বলছি, the skylark, thrush and the other birds of the bush
sing louder than the cheerful sound of the bells. Next line, while our sports shall be seen on the echoing green. While মানে when, যখন, our sports, এখানে কবি নিজেই ন্যারেট করছেন, বলছেন, মানে the poet is playing with his companions, তার সঙ্গী সাথীদের সঙ্গে খেলছে, সেটা দেখা যাবে। our sports shall be seen on the echoing green, আমাদের খেলা দেখা যাবে, মানে আমরা খেলি, we play, the poet plays with his companion on the echoing green. echoing green মানে তোমরা জানো সবুজ, echoing কথাটা এখানে ইউজ করা হয়েছে, তোমরা জানো ইকো সাথে আইএনজি যোগ করা হয়েছে। ইকো মানে সাউন্ডের রিপিটেশন, মানে কোনো কিছু পর পর হলে সেটাকে ইকো করা বলে কোনো শব্দ। তো গ্রিনকে ইকোয়িং বলেছে এজন্যই যে হয়তো সবুজটা চিরন্তন, মানে অনেক সবুজ, পরপর সবুজ একটা মাঠে তারা খেলছে। তাহলে দ্য পোয়েট অ্যান্ড হিজ কম্প্যানিয়ন্স প্লে অন দ্য echoing green means in a green field. এখান থেকে যে কোয়েশ্চেনটা হতে পারে যে where do the poet and his companions play, কোথায় তারা খেলে? The poet and his companions play in the green field. তাহলে ফার্স্ট স্ট্যানজাটার মিনিংটা আমরা আরেকবার দেখে নিই, যে সকালবেলা সূর্য উঠেছে, সুন্দর আকাশ, পরিষ্কার আকাশ, চার্চের ঘন্টাগুলো বাজছে যেন বসন্ত ঋতুকে স্বাগত জানাচ্ছে, এবং স্কাইলার্ক, থাস এবং অন্যান্য ঝোপঝাড়ের পাখিরা তারা আরো জোরে গান করছে। এইরকম একটা সুন্দর পরিবেশে কবি তার সাথীদের নিয়ে সবুজ মাঠে খেলছেন। নাও কাম টু দ্য সেকেন্ড স্ট্যানজা। Old John with white hair does laugh away care, sitting under the oak among the old folk. Old John with white hair, এখানে জন হচ্ছে একটা পার্সন, কোনো ব্যক্তির নাম বলেছে। ওল্ড তিনি বয়স্ক, বৃদ্ধ, এবং সেটা বোঝাই যাচ্ছে। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, হোয়াইট হেয়ার আমরা জানি সাধারণত ওল্ড ম্যানদের থাকে। তাহলে জন নামে একজনের কথা বলছেন কবি, যার হোয়াইট হেয়ার ছিল, যিনি ওল্ড। ডাস লাফ অ্যাওয়ে কেয়ার, লাফ মানে তোমরা জানো হাসা, লাফ অ্যাওয়ে মানে হেসে উড়িয়ে দেওয়া। লাফ অ্যাওয়ে কেয়ার মানে এমনি তোমরা যত্ন বোঝো, কিন্তু এখানে কেয়ার মানে হচ্ছে সরস, তার আনহ্যাপিনেস। তার মানে যেটা বলতে যাচ্ছে, জন হু ইজ অ্যান ওল্ড ম্যান উইথ হোয়াইট হেয়ার, জন যিনি একজন সাদা চুল সহ একজন বয়স্ক লোক, তিনি কি করছেন? হেসে তার দুঃখ যন্ত্রণাকে উড়িয়ে দিচ্ছেন। হি ফরগেটস হিজ সরোস অ্যান্ড হি লাভস অ্যাওয়ে হিজ সরোস। তারপরে তিনি কি করছেন? সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফোক। সিটিং আন্ডার দ্য ওক, ওক হচ্ছে নেম অফ এ ট্রি, একটা গাছের নাম, তোমরা জানো সেটা। তো তিনি কি করছেন? জন কি করছেন? জন ইজ সিটিং আন্ডার দ্য ওক ট্রি অ্যামং দ্য ওল্ড ফোক। তিনি কাদের সাথে বসে আছেন? ওল্ড ফোক। ওল্ড মানে বয়স্ক, জানোই তোমরা। ফোক মানে ফোক কথাটার ভার্সেটাইল ইউজ হয়, মানে অনেক মানে হয়। ফোক বলতে পিপুল বোঝায়, মানুষ। ফোক বলতে কিন্সম্যান বোঝায়, আত্মীয় স্বজন বোঝায়। তো ধরো বিরাট বলা হলো যে বিরাট কোহলি তার ফোকদের সঙ্গে বসে আছে, তার মানে এখানে ফোক বলতে কি বোঝাচ্ছে? বিরাটের সাথে যারা থাকে, মানে তার সাথী ক্রিকেটারদের কথা বলা হচ্ছে। তো এখানে জন ওল্ড ম্যান সিটিং অ্যামং দ্য ওল্ড ফোক মানে বোঝাচ্ছে যে জন তার বয়স্ক সঙ্গী সাথীদের সাথে বসে আছে। তাহলে ফার্স্ট যে 4 লাইন সেকেন্ড স্ট্যানজার, সেটার মিনিং কি দাঁড়ালো? যে অ্যান ওল্ড ম্যান নেমড জন laughs away his sorrows. He is sitting under an oak tree with some other old man. An old man named John laughs away his sorrows. He is sitting under an oak tree with some other old men.
এখান থেকে আমাদের মনে রাখার যে হু ইজ জন, আমাদের বলতে হবে জন ইজ অ্যান ওল্ড ম্যান উইথ হোয়াইট হেয়ার। নেক্সট কোশ্চেন হতে পারে হোয়াট ইজ হি ডুইং, তো বলতে হবে কি হি ইজ সিটিং আন্ডার দ্য ওক ট্রিজ উইথ হিজ old folk or with some other old men. Now next lines. They laugh at our play and soon they all say, such were the joys when we all girls and boys in our youth time were seen on the echoing green. They laugh, they means John and his companions. জন এবং তার সাথে অন্যান্য যারা ছিল তাদেরকে এখানে দে বলছে। তো তারা কি করছে, দে লাফ অ্যাট আওয়ার প্লে, দে দ্য ওল্ড ম্যান লাফ টু সি দ্য বয়েজ প্লেয়িং, তারা ছেলেদের খেলা দেখে হাসছে। অ্যান্ড সুন দে অল সে, এবং তারা সবাই বলছে, দে আর টকিং অ্যামং দ্যামসেলভস, নিজেদের মধ্যে কথা বলছে। সাস মানে এরকম, সাস ওয়ার দ্য জয়েস মানে সাস ওয়ার দ্য হ্যাপিনেস, তাদেরও এরকম আনন্দ ছিল। হোয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ, হোয়েন দে ওয়ার গার্লস অ্যান্ড বয়েজ মানে তারা যখন ছেলে মেয়ে ছিল, মানে তারা যখন যুবক যুবতী ছিল। ইন আওয়ার ইয়ুথ টাইম ওয়ার সিন মানে তাদের যৌবনে, হোয়েন দে ওয়ার ইয়াং তারা যখন যুবক বা যুবতী ছিল, ইন দেয়ার ইয়থ তাদের যৌবনে, দে ওয়ার সিন তাদেরকে দেখা যেত, অন দ্য একুইং গ্রিন তার মানে দে অলসো প্লেড অন দ্য একুইং গ্রিন হোয়েন দে ওয়ার ইয়াং। তাহলে এই যে লাইনটার আমরা এভাবে সহজ করে বলতে পারি যে দ্য ওল্ড ম্যান লাফ টু সি দ্য বয়েজ প্লেয়িং, they say that they also are happy like the boys playing. In their youth, they also played in the echoing green. অর্থাৎ তারা যখন যুবক ছিল তাদেরও এরকম আনন্দ ছিল, তারাও তাদের যৌবনে এরকম সবুজ মাঠের উপর খেলাধুলা করত। Now come to the third stanza. Till the little ones weary, no more can we merry. The sun does descend, and our sports have an end. Till the little ones weary. The little ones মানে the children, ছোট ছোট শিশুরা। weary means tired, ক্লান্ত, weary মানে ক্লান্ত। Till the little ones weary মানে যতক্ষণ না ছোট শিশুরা ক্লান্ত হয়। নো মোর ক্যান বি মেরি, তারা আর হ্যাপি হতে পারে না। মেরি মানে হ্যাপি, আগেই আমি বলেছি। নো মোর ক্যান বি মেরি, তারা আর খুশি হতে পারে না। তার মানে দ্য লিটিল চিলড্রেন বিকাম টায়ার্ড, দে ক্যান নো মোর বি হ্যাপি, তারা ক্লান্ত যখন হয়ে পড়ে তারা আর খুশি হতে পারে না। তোমরা জানো দ্য চিলড্রেন অলওয়েজ ওয়ান্ট টু প্লে, they want to continue their play, their games. সবসময় বাচ্চারা খেলতেই চায়, they love to play, but when they become tired, যখন তারা ক্লান্ত হয়, they can't be happy, they can no more be happy, তখন তারা আর সেখানে আনন্দ পায় না। ক্লান্ত হয়ে গেলে they don't want to play anymore, তারা আর খেলতে চায় না, আর আনন্দ পায় না। তাহলে the meaning of the first two lines of the third stanza, প্রথম দু লাইনের মানে দাঁড়ালো when the little children become tired, they can no more be happy, যখন শিশুরা ক্লান্ত হয় তারা আর খুশি হয় না। Next lines, the sun does descend and our sports have an end. The sun does descend means the sun descends মানে অস্ত যাওয়া, ডিসেন্ট মানে এমনি নামা, নেমে যাওয়া। তোমরা ওই ছোট থেকে বড়, উঁচু থেকে নিচুকে বলে ডিসেন্ডিং, আর নিচু থেকে উঁচুকে বলে অ্যাসেন্ডিং। অঙ্ক করেছো এরকম, অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার। তো ডিসেন্ট মানে এখানে সেট,
মানে সূর্য ডুবে যাওয়া। তার মানে দ্য সান সেটস ইন দ্য ইভিনিং, এখন সন্ধেবেলার কথা বলা হয়েছে। অ্যান্ড আওয়ার স্পোর্টস, আমাদের খেলা, মানে দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন, ছেলেদের খেলা, হ্যাভ অ্যান এন্ড, মানে শেষ হয়ে যায়। তাহলে এই দুই লাইনের মানে কি দাঁড়ালো, যে দে এন্ড, দ্য চিলড্রেন এন্ড দেয়ার গেমস অ্যাট দ্য সানসেট, মানে সূর্য যখন অস্ত যায় তখন তাদের খেলা শেষ হয়ে যায়। এখান থেকে কোশ্চেন হতে পারে, হোয়েন ডু দ্য চিলড্রেন এন্ড দেয়ার গেমস, কখন তাদের খেলা শেষ করে। দ্য চিলড্রেন এন্ড দেয়ার গেমস অ্যাট দ্য সানসেট। এবার তখন কি হয়, আমরা পরের লাইনগুলো পড়ব। Many sisters, round the laps of their mother, many sisters and brothers. Round the laps of their mother, many sisters and brothers, like birds in their nest, are ready for rest. So, round the laps of their mother. Lap মানে কোল, জানো, মায়ের কোল। laps of their mother, যে মায়ের কোলে, many sisters and brothers, ভাই বোনেরা কি করে, লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট, পাখিরা যেমন তাদের নেস্টে, তাদের বাসায়, আর রেডি ফর দ্য রেস্ট, বিশ্রাম নেওয়ার জন্য যেমন পাখিরা তাদের বাসায় রেডি হয়, তেমনি ভাই বোনেরা, এখানে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বলেছে, তার মানে কাদের বোঝাচ্ছে, দ্য চিলড্রেন, শিশুদের বোঝাচ্ছে। শিশুরাও তেমনি ইন দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, তাদের মায়ের কোলে রেডি হয় রেস্ট নেওয়ার জন্য। মানে সন্ধেবেলা যখন হয়, বাচ্চাদের খেলা শেষ হয়ে যায়, তারা ক্লান্ত হয়ে পড়ে, তারা তখন মায়ের কোলে রেস্ট নেয়, যেমনটা পাখিরা তাদের বাসায় রেস্ট নেয়। তাহলে এই লাইনগুলোর আমরা সহজ করে কি বলবো, যে দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর রেডি টু টেক রেস্ট ইন দেয়ার মাদার্স ল্যাপ, জাস্ট লাইক দ্য বার্ডস টেক রেস্ট ইন দেয়ার নেস্ট। তাহলে আবার আমি বলছি, দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, দ্যাট মিনস দ্য চিলড্রেন, আর রেডি টু টেক রেস্ট ইন দেয়ার মাদার্স ল্যাপ, জাস্ট লাইক দ্য বার্ডস টেক রেস্ট ইন দেয়ার নেস্ট। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন, মানে আর খেলা দেখা যায় না। কেন খেলা দেখা যায় না? খেলা শেষ হয়ে গেছে। কারণ চিলড্রেনরা কি করছে, দ্য চিলড্রেন আর নাও টেকিং রেস্ট ইন দেয়ার মাদার্স ল্যাপ, শিশুরা তাদের মায়ের কোলে এখন বিশ্রাম নিচ্ছে। দে আর টায়ার্ড নাও, তারা ক্লান্ত হয়েছে। দে প্লেড অল ওভার দ্য ডে, সারাদিন ধরে তারা খেলেছে, তাদের খেলা এখন শেষ হয়ে গিয়েছে। বিকজ দে আর টায়ার্ড, সো নো স্পোর্টস ক্যান বি সিন, আর খেলা দেখা যাচ্ছে না অন দ্য ডার্কেনিং গ্রিন। আগের দুটো স্ট্যান্জার ক্ষেত্রে আমরা দেখেছি অন দ্য ইকোয়িং গ্রিন, সবুজ মাঠে। এখন কি বলেছে, ডার্কেনিং গ্রিন। কেন ডার্কেনিং গ্রিন? বিকজ নাও দ্য সান হ্যাজ সেট, এখন সূর্য অস্ত গিয়েছে। ইট ইজ ডার্ক নাও, ইট ইজ আফটার দ্য ইভিনিং, সন্ধে পেরিয়ে গিয়েছে। সো নাও দ্য গ্রিন ইজ ডার্কেন্ড, এখন সেই সবুজ প্রান্ত অন্ধকার হয়ে গিয়েছে। ওই জন্যই বলেছে নো স্পোর্টস ইজ সিন অন দ্য ডার্কেনিং গ্রিন, অ্যান্ড স্পোর্ট নো মোর সিন, আর খেলা দেখা যাচ্ছে না অন দ্য ডার্কেনিং গ্রিন। এই স্ট্যান্জা থেকে যে কোয়েশ্চেনগুলো হতে পারে, যে হোয়েন ডু দ্য লিটল ওয়ান্স ওয়ারি, কখন ক্লান্ত হয়ে যায় তারা। তোমরা অবভিয়াসলি উত্তর লিখতে পারবে এখন, যে দ্য লিটল ওয়ান্স বিকাম ওয়ারি হোয়েন দ্য সান সেটস, যখন সূর্য অস্ত যায়, অর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। পরের কোশ্চেন হতে পারে হোয়েন ডু দ্য চিলড্রেন্স প্লে এন্ড, কখন শিশুদের খেলা শেষ হয়ে যায়। একই আনসার, দেয়ার প্লে এন্ড অ্যাট দ্য সানসেট, সূর্যাস্তের সময় তাদের খেলা শেষ হয়ে যায়। নেক্সট কোশ্চেন হতে পারে হোয়ার ডু দ্য চিলড্রেন টেক রেস্ট, কোথায় শিশুরা রেস্ট নেয়।
অবভিয়াসলি আনসার হচ্ছে দ্য চিলড্রেন টেক রেস্ট ইন দেয়ার মাদার্স ল্যাপ বা ইন দ্য ল্যাপস অফ দেয়ার মাদার। এই কবিতাটার একটা অন্তর্নিহিত অর্থ আছে, সেটা তোমাদের একটু বলে দিই। দেখো, 3টা স্ট্যান্জায় 3টা টাইমের কথা বলা হয়েছে। ফার্স্ট স্ট্যান্জায় সানরাইজ মানে মর্নিং, সেকেন্ড স্ট্যান্জায় আমরা দেখছি যে জন গাছের নিচে বসে খেলা দেখছে মানে ইভিনিং, যখন গাছের ছায়া সরি আফটারনুন বিকেলবেলা যখন গাছের ছায়া পড়ে, এবং শেষে আমরা দেখছি খেলা শেষ হয়ে যাচ্ছে কখন, সূর্যাস্তের সময়, when the sun sets। এটা আসলে আমাদের জীবনের 3টি স্তরের কথা বলা হয়েছে, আমাদের শৈশব, তারপরে আমাদের যৌবন এবং বার্ধক্য। আমরা শিশুবেলা অর্থাৎ শৈশবকে এখানে কবি কল্পনা করেছেন মর্নিং এর সাথে। ছোটবেলা আমরা খেলি, যখন আমাদের খেলাধুলা করার বয়স, সেটা আমাদের জীবনের মর্নিং। তারপরে আস্তে আস্তে খেলা শেষ হওয়ার দিকে বিকেলবেলা, তখন আমরা বড় হয়ে যাই, ইয়ত আমাদের থাকে, যৌবন থাকে। এবং তারপরে কি হয়, যখন ইভিনিং আসে মানে আমাদের জীবন, আমরা বার্ধক্যে পৌঁছাই, বুড়ো হয়ে যাই, তখন আমরা আস্তে আস্তে কি হয়, আমাদের মৃত্যুর বয়স হয়, আমাদের চলে যাওয়ার বয়স আসে, যেটাকে ইভিনিং বলেছেন। সূর্য অস্ত যায় মানে আমাদের আয়ু বেলা, যেটাকে বলে আয়ু বেলা আমাদের ডুবে যায়, আমাদের চলে যাওয়ার সময় আসে। ওখানে সন্ধেবেলায় দেখা যাচ্ছে বাচ্চারা খেলতে খেলতে পরে মায়ের কোলে রেস্ট নিচ্ছে, আমরাও কিন্তু রেস্ট নেই। আমরা কিভাবে রেস্ট নেই, চির বিশ্রামে চলে যাই, আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি, মানে উই টেক রেস্ট ইন দ্য ল্যাপ অফ নেচার, আমরা প্রকৃতির কোলে আবার ঢলে পড়ি।